ভেরি ইম্পর্টেন্ট, হ্যাভ এ লাইভ ডেমো। আপনার যে সফটওয়্যারটা বা ওয়েবসাইটটা বা ইয়ে করবেন, এটা সম্ভব হলে একটা লাইভ ডেমো করলেন। একটা ওয়েবসাইট হলো, সেটা আপনি লাইভে সবাই ক্লিক করে দেখতেছে, অ্যাটলিস্ট কিছু না কিছু কমপ্লিট। ইউজার প্রথমে নিউজ শুনে আসলো, এসে দেখলো আপনার সাইট আসলো, এসে যদি একটা লিঙ্ক পায়, সে কিছু আর একটু কনফিডেন্স। আপনাকে সবসময় ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে, ইউজার এসে কি চিন্তা করছে। সো ইউজার একটা লিঙ্ক পাইলো যে এখানে ডটনেট শাটআউটে 10 টাকা ভোট করছে, সো এসে একটা আশা নিয়ে আসলো, এসে এখন সে কনফিউজ কি করবে। সো আপনার অ্যাটলিস্ট একটা লাইভ লিঙ্ক থাকে, সে তখন 2-4টা ক্লিক করলে ওয়েবের মানুষের ওয়েব বিহেভিয়ার নিয়ে বেশ কিছু বড় বড় অর্গানাইজেশন কাজ করেছে। ওখানে দেখা যাচ্ছে ওয়েবে যে কোনো জিনিস মানুষ 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে ডিসিশন নেয়, ওয়েদার হি উইল ইনভেস্ট মোর টাইম অর নট। সো এই 10 সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট। সে ডটনেট শর্ট আউট বা ডটনেট কিক্স থেকে আসলো, এটা 1 সেকেন্ড চলে গেল বা 2 সেকেন্ড ব্যান্ডউইথের উপরে এবার, তারপরে লাইভ সাইটে গেল। আপনার লাইভ সাইট যদি এর মধ্যে কিন্তু সে লাইভের মধ্যে কিন্তু ডিসাইড করা শুরু করেছে, যদি মোটামুটি অ্যাট্রাকটিভ হয়, সে 10 সেকেন্ড থেকে এটা চলে যাবে 30 সেকেন্ড। অনেকের হয়তো লাইভ ডেমো করাটা টাফ হতে পারে, সেক্ষেত্রে আপনি লাইভ ডেমোটা বাদ দিয়ে ইয়ে করতে পারেন, পরের স্টেপে যেতে পারেন। তবে লাইভ ডেমো থাকলে ভালো। আমাদের ওপেন সোর্স প্রজেক্টগুলোর সমস্যা হচ্ছে লাইভ ডেমো তো দূরে থাকে, মানে ওয়েবে অ্যাভেলেবল ওপেন সোর্স গুলো 90% স্ক্রিনশটই দেয় না, মানুষ কি করবে না করবে কিছু বোঝে না। সো এই জিনিসগুলো খুব ব্যাড প্র্যাকটিস। অ্যাটলিস্ট স্ক্রিনশট দেন, সে এই 10 সেকেন্ডের মধ্যে সে 30 সেকেন্ড বা ইয়ে করলো, নেক্সট ইয়ে করলো। এরপর ডকুমেন্টেশন, খুব কমন মিস্টেক। ডকুমেন্টেশন করে প্রথম পেজ বিশাল বড়, এত সময় নেই। আপনার মনে রাখতে হবে সে 10-20 সেকেন্ড, 10 সেকেন্ডের জায়গায় 20 সেকেন্ড হচ্ছে, এর ভিতরে সে ডিসাইড করবে। সো হ্যাভ ভেরি বেসিক ডকুমেন্টেশন, হোয়াট ইট ডাজ, প্রজেক্ট গোল কি, আপনি আসলে কি করতে যাচ্ছেন, এটা কি কোনো প্রোডাক্ট রিভিউ ফ্রেমওয়ার্ক, এটা কি কোনো এমডিসি কোনো লাইব্রেরি, কি করতে যাচ্ছেন। 1 লাইন 2 লাইনের বেশি কিছু না। ভিডিও টিউটোরিয়াল থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই, অপশনাল। আর ইনস্টলেশন গাইডলাইন ভেরি ইম্পর্টেন্ট। 1 2 3 2 3 4টা 5টা ক্লিকের মধ্যে আমি ইনস্টল করে দিচ্ছি, হাব সামহাও এটা করতে হবে। সো এই ইনস্টলেশন একটা গাইডলাইন দেবেন, কিন্তু জিরো পেইন ইনস্টলেশনটা ভেরি ইম্পর্টেন্ট। ওপেন সোর্সে এটা ভেরি ভেরি আনঅ্যাভেলেবল। ইএসকে আমার এমপ্লয়ি স্টার্টার কিট যেটা, এটা অলমোস্ট 2 লাখের উপর ডাউন হয়েছে। এর একটা বড় কারণ হচ্ছে এটা ইনস্টলেশন প্রথম দিকে অতটা ফ্রেন্ডলি ছিল, পরে আস্তে আস্তে ইমপ্রুভ করা হয়েছে। তো অটোমেটিক ইনস্টলেশন, অর্থাৎ আপনি সফটওয়্যারটা নামানোর পরে 1-2টা ক্লিকের মধ্যে আমার সেট আপ হয়ে যেতে হবে। অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, ডেটাবেস প্রজেক্ট, ডেটাবেসটা বেশি ঝামেলা করে, সবাই কানেকশন স্ট্রিং নিয়ে কোথাও, তারপরে আবার কি এন্টারপ্রাইজ ম্যানেজার, কেউ আবার ভিজুয়াল স্টুডিও দিয়ে এত কিছু দরকার নেই। আগে অটোমেটিক এমডিএফ ফাইল আছে, ওটা অ্যাটাচ করবে, অ্যাটাচ করে যদি কাজ করে তো ভালো, আর নাহলে আপনি একটা অটোমেটিক ইনস্টলার দিবেন যে তোমার কানেকশন স্ট্রিং। বেশিরভাগ ক্ষেত্রে কানেকশন স্ট্রিংও তৈরি করা লাগে, ওকে জাস্ট ইয়ে দেন যে লোকাল হোস্ট, কারণ বেশিরভাগ ক্ষেত্রে একটা ভিজুয়াল স্টুডিও যার মেশিন আছে তার মেশিন লোকাল হোস্ট আছে, আপনার কেন ইয়ে করবে। সো এই ইউজার বিহেভিয়ার গুলো বোঝাটাও কিন্তু, এই মানুষের চিন্তাগুলো বোঝাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর টেস্ট ডেটা জেনারেটর, এছাড়া বিএস এক্সট্রা ইনস্টল আছে, যেটা দিয়ে আপনি টেবিল গুলো বারবার ইয়ে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আপনার প্রজেক্ট ধরেন একটা টেমপ্লেট আছে, এটা আপনি বারবার, যে আপনি যখন এসপি ডটে নিউ প্রজেক্ট করছেন তখন কিন্তু বারবার ক্লিক করছেন। আচ্ছা, এর ছাড়া অনেক সময় খুব বড় সোর্স কোড হলে বাইনারিটা আলাদা করে দেন, যারা সফটওয়্যার আছে তারা শুধু সফটওয়্যারটা ইনস্টল করবে, না সোর্স কোড পাবে। এছাড়া ক্রোম কুইক টু ফিচার আপনার ইনস্টল হওয়ার পরে ইউজারকে আগেই মনে রাখবেন, ইউজার মোটামুটি কনভিন্স করছেন, মানে 20 থেকে 30 সেকেন্ড সময় নষ্ট করছে বা 1 মিনিট সময় করছে, এখন আপনি বড় জোর আর 2 মিনিট সময় পাবেন। সো আপনি এমন কিছু করেন যেটা আপনার অ্যাকচুয়াল পারপাসটা ইনস্টল করার পরে সে দেখতে পারে, হয়তো কুইক টুর একটা বার থাকলো বা এই ধরনের কিছু একটা করবে, তাহলে কুইক টুরটা ইয়ে করে। এরপরে অ্যাডভান্স ডকুমেন্টেশন, কুইক টুর করার পরে সে একটা কনভিন্স হলো যে আমি ভালো কিছু পেলাম। সো দেন সে ইয়ে করবে অ্যাডভান্স ডকুমেন্টেশন, কি আর্কিটেকচার কিরকম, কোন একটা পার্ট আপনি কিভাবে মডিফাই করতে চান, এই ধরনের অ্যাডভান্স ডকুমেন্টেশন আসবে। দেন ডিসকাশন বোর্ড, সে একটা কোনো ইস্যু পেলো, কোনো একটা সাজেশন আসলো, সেই ডিসকাশন বোর্ডটা সে গিয়ে সাবমিট করতে পারে। কমন একটা রাখবেন, ফেসবুক হতে পারে, ফেসবুক লাইভ পেজ যেতে পারে, অথবা কোডপ্লেক্সের ডিসকাশন হতে পারে, বাট ফিক্স রাখবেন একটা জায়গায় যেন হয়। আর হচ্ছে জিরো পেইন এক্সটেনশন আছে, যে কোয়েরি ওয়ার্ডপ্রেস মিলিয়নস ডাউনলোড। ওয়াই? কারণ হচ্ছে শুধু যে কোয়েরি আপনাকে ইয়ে করছে তাই না, প্রোডাক্টিভিটির পাশাপাশি আপনাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, আপনি কাস্টম এক্সটেনশন তৈরি করতে পারেন, প্লাগইন তৈরি করতে পারেন। সো আপনার যদি এরকম একটা থাকে ওপেন সোর্সের জন্য এটা সুপার হিট, এটা ইয়ে হবে এক্সটেনশন একটা মডেল। তবে আপনাকে ওটাও ডকুমেন্টেশন রাখতে হবে, একটা মিনিমাম একটা এক্সটেনশন মডেলের জন্য আপনি একটা স্যাম্পল দিয়ে দেন যে এই স্যাম্পলটা তুমি মিনিমাম ইয়ে করো, ট্রাস্ট মি 80% ইউজার এটা ইউজ করবে, মানে যারা এক্সটেনশনে ইন্টারেস্টেড তারা 80% এটাকে ইউজ করবে। অনেকে করে খুব ফাটাফাটি আর্কিটেকচার এক্সটেনশন মডেল, প্লাগিবিলিটি হোয়াটএভার, কিন্তু দেয়ার ইজ নো আর্কিটেকচার, নো স্যাম্পল। সো হাউ কাম একটা মানুষ ইয়ে করবে? সো এক্সটেনশন করতে গেলে অ্যাটলিস্ট মিনিমাম একটা স্যাম্পল থাকবে, ডিফারেন্ট এডিশন রাখেন, বেসিক এডিশন, আপনার টুল যদি আরো ভালো হয় তাহলে আরো অ্যাডভান্স এডিশন করে রাখতে পারেন।
এছাড়া আপনার কন্ট্রিবিউটর যারা আছে গ্রুপে তাদেরকে ইয়ে করবেন, গ্রুপ মেম্বার, থার্ড পার্টি টুলস, স্পন্সর সবাই ইয়ে জন্য, দ্যাটস অল। আর আমার স্পিচ মোটামুটি শেষ। আপনারা যারা যোগাযোগ করতে চান, আমার ফেসবুক আমি প্র্যাকটিক্যালি অ্যানোনিমাস রিকোয়েস্ট অ্যাক্সেস করি না, তবে নেক্সট 3 দিনের জন্য ওপেন থাকবে, facebook.com/আশরাফুল আলম। আপনারা ইয়ে করেন, যারা ইন্টারেস্টেড ইয়ে করেন, আমি সবাইকে অ্যাকসেপ্ট করবো নেক্সট 3 দিনের জন্য। থ্যাংক ইউ, সি ইউ আফটারনুন। থ্যাংক ইউ, বাই। আচ্ছা, আমাদের এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, তো আমরা 1 আওয়ার ব্রেক পাচ্ছি, ঠিক 1 আওয়ার পরে চলে আসবো। প্রেয়ার ব্রেক এবং লাঞ্চ ব্রেক এখানে একসাথে থাকছে। স্লাইড পাওয়া যাবে সব একটা ছোট বা বড় একটা সফটওয়্যার টিম লিড করে বিজনেস স্টেক হোল্ডারদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। তো এখানে প্রথমে আপনি যদি চিন্তা করেন, আপনি একজন সফটওয়্যার আর্কিটেক্ট, আপনি যাচ্ছেন আপনার প্রজেক্টটাকে এমভিসি করতে, কিন্তু আপনার বিজনেসের লোক সে এমভিসির কিছুই বুঝছে না, সে কোনোভাবেই বুঝতে পারছে না যে এমভিসি করে আমার লাভটা কি হবে। এমভিসি একটা প্যাটার্ন, সেটা আমি ইউজ করবো ইঞ্জিনিয়ারিং দিক থেকে খুব একটা বড় ধরনের কথাবার্তা হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে লাভ কোথায়, এই লাভটা আপনি তাকে বোঝাতে পারছেন না। তার একটা বড় কারণ হচ্ছে যে আপনার এক্সিস্টিং প্রজেক্টকে এমভিসিতে কনভার্ট করা একটা কস্টলি প্রসেস, এটা কিন্তু কস্ট ছাড়া হবে না। কিন্তু একটা বিজনেস স্টেক হোল্ডার সে বুঝতে চাবে না যে কেন আমি আমার প্রজেক্ট কনভার্ট করবো এমভিসিতে, আমার লাভটা কি। একটা বিজনেস স্টেক হোল্ডার সে হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট দেখতে চায়, ডাইরেক্ট রেজাল্ট দেখতে চায় যে হ্যাঁ আমার এক্স্যাক্টলি এই ফলটা হয়েছে, নয়তো কেন অ্যাপ্রুভ করবে একটা ফান্ডিং শুধু শুধু। তো এই হচ্ছে সমস্যা একজন আর্কিটেক্টের। এবং সে আরো বড় সমস্যা হচ্ছে যে সে চাইলে একটা প্রজেক্টকে এমভিসিতে কনভার্ট করতে পারছে না, কারণ সেই ডিসিশনটা নির্ভর করছে বিজনেস স্টেক হোল্ডারের উপরে। তো এই একটা সমস্যা। আর যখন দেখা যায় যে বিজনেস স্টেক হোল্ডার অনেক অ্যাডভান্স, সে চায় যে এমভিসি করতে, কিন্তু তার কাছে হচ্ছে যে আর্কিটেক্ট আছে বা যে সে যে ছোট টিম বা বড় সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম লিড করে, সে মোটামুটি চেঞ্জ পছন্দ করে না, মানে হি অর শি রেজিস্ট চেঞ্জ, এবং সে নতুন জিনিস শিখতে চায় না। এরকম এক্সাম্পল অনেক আছে মোটামুটি। আমরা সবাই সফটওয়্যার কম বেশি ডেভেলপ করি, আমরা সবাই জানি, আমরা সবাই তাদের দেখেছি এবং দেখি প্রায়। তো বিশেষ করে এই ASP.NET MVC যখনই শোনে, অনেকেই এখানে অনেকেই হয়তো ASP.NET কোডিং অলরেডি করেছেন এবং পারেন, কোনো ব্যাপার না তাদের কাছে, কিন্তু অনেক প্রচুর ডেভেলপার পাওয়া যাবে যারা হচ্ছে এই লার্নিং কার্ডের মধ্যে দিয়ে যেতে চায় না সেটা কথা। তো এই দুটো পার্টিকুলার সিনারিওকে এক শটে অ্যাড্রেস করার জন্যই বেসিক্যালি নো ব্রেনারের আগমন। আচ্ছা, যে কথাগুলো বললাম সেগুলোই আবার একটু রিপিট করে এখানে লেখা আছে আর কি, যে একটা ডেভেলপার আছে যে হচ্ছে নতুন টেকনোলজি শিখতে চায় না, যে একবার পৃথিবীতে ওয়েব ফর্মস এ কিভাবে ওয়েবসাইট বানাতে হয় ওয়েব ফর্মস ইউজ করে ব্যাস ওটাই শিখেছে, সে আর কোনোদিন কোনো কিছু শিখতে চায় না। সে হচ্ছে ওই ওয়েব ফর্মস এর যে সুবিধাটা আছে যে আপনি একটা ওয়েব ফর্মে ড্র্যাগ এন্ড ড্রপ করে কন্ট্রোল ফেলে দিলেন, তারপরে কোড বিহাইন্ডে সেই কন্ট্রোল গুলার প্রপার্টি নিয়ে খেলাধুলা করলেন, এই যে একটা সুবিধা, এই যে একটা প্র্যাকটিস, এই যে একটা স্বভাব, এই যে একটা অভ্যাস, এই চেঞ্জ তার করতে চায় না, এইটা বাইরে তারা যেতে চাই না। তো এটা হচ্ছে সমস্যা, যদি একটু কম স্মার্ট ডেভেলপার হয় তারা এই সুবিধা থেকে বঞ্চিত থাকতে চায় না। তো যেটা দেখা গেছে যে এরকম একটা অভ্যাসের মধ্যে পড়ে গেলে ডেভেলপারদের মধ্যে 3 ধরনের অভ্যাস মোটামুটি দেখা যায়। একটা হচ্ছে যে কনভেনশন মানতে তারা খুব একটা পছন্দ করে না, কারণ হচ্ছে যে ওয়েব ফর্মসে হচ্ছে কি আপনার টোটাল কন্ট্রোল, আপনি ওয়েব ফর্মস ওয়েতে যখন ডেভেলপ করবেন আপনি সবকিছু কন্ট্রোল করতে পারেন, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে একটা পেজের লাইফ সাইকেল কি, পেজ লোড, পেজ রেন্ডার, সব মানে ইভেন্টে আপনি যা ইচ্ছা তাই করতে পারছেন। তার কারণ হচ্ছে যে এটার সাথে ওই ভিউ স্টেট আছে,
তো আইডিয়াল ওয়ার্ল্ডে কিন্তু ভিউ স্টেট নাই। আপনি দেখবেন যে পৃথিবীতে ASP.NET ছাড়া পৃথিবীর আর কোথাও ভিউ স্টেট নাই। PHP, Python, Perl কোথাও কেউ কোনোদিন ভিউ স্টেট ইউজ করে না। আপনারা অনেকেই হয়তো ভিউ স্টেটের কথা জানেন আশা করছি। সবাই তো জানেন ভিউ স্টেট কি? জানেন না? আচ্ছা, ভিউ স্টেট হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম আর কি ASP.NET এর পেজে, যে পেজটার এখন কোন কন্ট্রোলের কি ভ্যালু পোস্ট ব্যাক করলে কোথায় যাবে ইত্যাদি নানা রকম ইনফরমেশন থাকে এনক্রিপ্টেড অবস্থায় ভিউ স্টেট নামে একটা ফিল্ড আর কি। তো ভিউ স্টেট হচ্ছে একটা ওয়েব পেজের স্টেট ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হয়। তো ওই যেটা হচ্ছে আমাকে ওই সুবিধার মধ্যে পড়ে গেলে তারা MVC তে চলে যেতে চায় না। তো এই হচ্ছে কি তাদের সমস্যা। আর যদি যেটা বলছিলাম আর কি কম্পারিজন ওয়েব ফর্মস আর হচ্ছে MVCর তুলনা, সেটা হচ্ছে যে ওয়েব ফর্মস আপনি হচ্ছে ফুল কন্ট্রোল পাচ্ছেন, আপনি যা ছাড়াই করতে পারেন কন্ট্রোলগুলি নিয়ে, মানে গিভেন দ্য ফ্যাক্ট যে আপনার ভিউ স্টেট হচ্ছে কি আপনাকে এই ধরনের বাজে অভ্যাসগুলি, বাজে বেসিক্যালি ভিউ স্টেট থাকা উচিত না, তো বাজে অভ্যাসগুলি এনকারেজ করছে। আর হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি হচ্ছে আপনার MVC তে আপনি যেভাবে খুশি আপনার কন্ট্রোল ভিউ আপনার হচ্ছে কন্ট্রোলার এগুলো আপনি খেলাধুলা করতে পারেন আর কি। তো ওয়েব ফর্মসে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনার এই টুল বক্স আর ড্র্যাগ এন্ড ড্রপ খুবই রিচ একটা ডিজাইনার, যে আপনি যা দেখতে পাচ্ছেন ডিজাইনে সেটাই F5 দিলে রান করলে সেরকমই UI আসে, কোনো খুব একটা চেঞ্জ আসে না। এটা হচ্ছে ডিজাইনিং ওয়েব ফর্ম বা ওয়েব পেজ ডিজাইনের জন্য খুবই ভালো। আর হচ্ছে যে বললাম এর আগে ফ্যামিলিয়ার লাইফ সাইকেল, যে কোন ইভেন্টের পর কোন ইভেন্ট ফায়ার হয় এগুলো সবাই মোটামুটি জানে, সবাই অভ্যস্ত, এই গত 10 বছর ধরে মোটামুটি লোকে এগুলোই করে আসছে, সুতরাং সবাই জানে। তো এই ইভেন্ট বেসড প্রোগ্রামিং এর সাথে সবাই মোটামুটি অভ্যস্ত আর কি। আর MVC তে সমস্যা সুবিধা হচ্ছে যে এটা খুবই আমাদের যে অনেক রকম অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট প্র্যাকটিস আছে সেগুলোর সাথে খুব সহজে এগুলো অ্যালাইন হয় আর কি, খুব ইজিলি এবং ন্যাচারালি যায়। প্লাস হচ্ছে এটার বিরাট টেস্টেবিলিটি অ্যাবিলিটি আছে আর কি, মানে হচ্ছে যে আপনি আপনার কন্ট্রোলার গুলোকে খুব সহজে টেস্ট করতে পারেন। কন্ট্রোলার হচ্ছে যে আপনার ওই যে বললাম ড্রাইভিং লজিক গুলি। তো এই হচ্ছে ওয়েব ফর্মস আর MVC দুটার মধ্যে ডিফারেন্স। তো ব্যাপার হচ্ছে যে অনেকেই আমার কাছে কোশ্চেন করে, অনেকের কাছে মিসকনসেপশন আছে যে ওরা মনে করে যে ওয়েব ফর্মস টিকবে না, MVC টিকবে, মানে হচ্ছে যে একটা নতুন টেকনোলজি আসছে MVC, সুতরাং এটাই আগামী 10 বছর রুল করবে, ওয়েব ফর্মস এর দিন শেষ, ওয়েব ফর্মস যারা শিখেছে তাদের চাকরি চলে যাবে ইত্যাদি ইত্যাদি, বা ওয়েব ফর্মসে আর কোনদিন কোনো সফটওয়্যার ডেভেলপ হবে না। কথাটা ঠিক না। আমার ধারণা দুটোই থাকবে, এবং হয়তো লোকে MVC বেশি ইউজ করবে বা ওয়েব ফর্মস কম করবে বা বেশি, কিন্তু দুটোই থাকবে, দুটোই অনেক দীর্ঘ সময়ের জন্য থাকবে। কারণ MVC জাস্ট একটা প্যাটার্ন, একটা প্র্যাকটিস, এমন না যে এইভাবেই পৃথিবীর সবাইকে ডেভেলপ করতে হবে। যে চাবে ওয়েব ফর্মসে কোড করতে সে ওয়েব ফর্মস করবে। আচ্ছা, তো আচ্ছা, আর যদি হয় আপনার বিজনেস স্টেক হোল্ডারের যদি সমস্যা হয়, সে যদি মনে করে যে আমি MVC করতে চাই, আর্কিটেক্ট যদি চাই MVC করতে, কিন্তু বিজনেস স্টেক হোল্ডার যদি বুঝতে না চায়, সে নাও চাইতে পারে। তার কারণ হচ্ছে যে বিজনেস স্টেক হোল্ডাররা দুটো কি পয়েন্ট খুবই তাদের কনসার্ন। একটা হচ্ছে যে আপনার যে প্রজেক্টে আপনি ওয়ার্ক এফোর্টটা দিচ্ছেন এটার আউটপুটের প্রেডিক্টেবিলিটি কি এবং এটার রিলায়েবিলিটি কি, যে এটার অ্যাকচুয়াল আউটকাম, মানে আপনি হাতে হাতে আউটকাম দেখতে না পারলে বিজনেস ইনভেস্টররা এই MVC তে ট্রান্সফারের প্রজেক্টে ইনভেস্ট করবে না, ফান্ডিং দেবে না। এই হচ্ছে গিয়ে সমস্যা। আচ্ছা, অনেক ভূমিকা হয়ে গেল, তার আরো মনে বাকি আছে কিছু। আচ্ছা, তো একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে ASP.NET ওয়েব ফর্ম এবং ASP.NET MVC দুটো কোএক্সিস্ট করতে পারে না। মানে হচ্ছে যে হয় আপনি ওয়েব ফর্মসে কোড করবেন, নয়তো আপনি MVC তে কোড করবেন। আপনি দুটো প্রজেক্ট একসাথে চালাতে পারবেন না, একই প্রজেক্টে দুটো প্যাটার্ন একসাথে করতে পারবেন না। পারা যায়? সেটা কি সরাসরি? হ্যাঁ, পারা যায়।